বন্ধুরা আয়রন ম্যান 2 মুভিটি আয়রন ম্যান 1 মুভির সেকেন্ড পার্ট, যেটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ইনফিনিটি সাগার ফেজ 1 এর তৃতীয় মুভি এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 6.9। চলুন সময় না অপচয় করে এই মুভিটির এক্সপ্লেনেশন করা যাক। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলছি এমসিইউর তৃতীয় মুভি আয়রন ম্যান 2 এর সম্বন্ধে এবং এই আয়রন ম্যান 2 মুভিটিকে প্লে করেছিল আমাদের সবথেকে প্রিয় অ্যাক্টর রবার্ট ডাউনি জুনিয়র। এই মুভিটি শুরু হয় আয়রন ম্যান 1 মুভির শেষ পার্ট থেকে, যেখানে টনি স্টার্ক মিডিয়াকে বলেছিল সেই হলো আয়রন ম্যান এবং এখান থেকে এই মুভিটি শুরু হয়ে যায়। এরপরে সবাই জানতে পেরে যায় যে কে হলো আসল আয়রন ম্যান। এরপরে আমাদেরকে রাশিয়ার মস্কো শহরে একটি বুড়ো মানুষকে দেখানো হয় যার আসল নাম হলো অ্যান্টনি ভ্যানকো, যে টিভির মধ্যে টনি স্টার্ককে দেখছিল, যে এখনই অ্যানাউন্স করেছিল যে সেই হলো আয়রন ম্যান। অ্যান্টনি ভ্যানকো টনির পিতা হাওয়ার্ড স্টার্কের বিজনেস পার্টনার ছিল। তারা দুজনে মিলেই আগ রিয়েক্টরকে বানিয়েছিল, কিন্তু অ্যান্টনি ভ্যানকো টাকার লোভে এই টেকনিকটিকে অন্য মানুষকে বিক্রি করতে চেয়েছিল। এই জন্য হাওয়ার্ড স্টার্ক ওই মানুষটিকে নিজের দেশ থেকে একেবারেই বাইরে করে দেয় এবং সে ওখান থেকে বেরিয়ে একেবারেই সাইবেরিয়ায় পৌঁছে যায়, যেখানে সে তার পুরো জীবন মদ খেয়েই কাটিয়ে দেয়, যার ফলে তার কাছে আর কোনো প্রকারের টাকাও আর থাকে না। এই জন্যই তার এরকম অবস্থা হয়ে যায় এবং সে নিজের জীবনের শেষ দিনগুলোকেই গুনছিল। এরপর এই মানুষটি তার ছেলে ইভানকে ডাকতে শুরু করে দেয়, যে কিছু সময় আগেই জেল থেকে মুক্ত হয়েছিল। সেও একটি ক্রিমিনালই ছিল, এমনকি সেও একজন সায়েন্টিস্ট ছিল এবং সে যখন অ্যান্টনির কাছে যায় তখনই অ্যান্টনি ভ্যানকোর একেবারে মৃত্যু হয়ে যায়। এমনকি ইভেন এই সমস্ত কারণকে স্টার্ক ফ্যামিলি দোষী বলে সে মনে করে এবং সে চিন্তা করে তার বাবার সাথে যেই সমস্ত কিছু হয়েছে সেটি স্টার্ক ফ্যামিলির জন্য হয়েছিল। এই জন্য সে রিভেঞ্জ নিতে চেয়েছিল। এই জন্য সে নিজের পিতার আগ রিয়েক্টরের ডিজাইন থেকে আরেকটি নতুন আগ রিয়েক্টরকে একেবারেই বানিয়ে নেয় এবং সে একটি আগ রিয়েক্টর থেকে সে একটি নিজের জন্য বিদ্যুতের স্যুটও বানিয়ে নেয়, যাতে সে টনির থেকে রিভেঞ্জ নিতে পারে। এরপরে এই মুভিটি 6 মাসের পরের কাহিনীকে দেখাতে শুরু করে দেয়, যেখানে আমরা টনিকে দেখতে পাই যে স্টার এক্সপো লঞ্চে এসেছিল। এমনকি টনি তখনের সময়ে অনেকটাই বেশি পরিমাণে ফেমাস হয়ে গিয়েছিল এবং তাকে বেশিরভাগ মানুষই সুপার হিরো ভাবতে শুরু করে দেয়, কিন্তু ওই সময়ের মধ্যেই তার শরীরও একেবারে খারাপ হতে শুরু করে দেয় এবং টনির শরীরের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে বিষ মিশে গিয়েছিল এবং এগুলো হচ্ছিল আগ রিয়েক্টরের মধ্যে থাকা পেজেন্ট পয়জনিং এর জন্য। অর্থাৎ টনি স্টার্ক যে আগ রিয়েক্টরকে বানিয়েছিল নিজের জীবনকে বাঁচানোর জন্য, সেই আগ রিয়েক্টরটি ধীরে ধীরে এখন টনির জীবন নিয়ে নিচ্ছে। অন্যদিকে সরকার টনির আয়রন ম্যান স্যুটের উপর একেবারেই পড়েছিল, কারণ সরকার চাইতো টনি এরকম একটি স্যুটকে যাতে তাদের আর্মির জন্য যেমন বানিয়ে দেয়, যাতে ওই স্যুটটি পুরোভাবেই সরকারি কন্ট্রোল করবে, কিন্তু টনি এটার জন্য পরিষ্কার ভাবে না বলে দেয়। কিন্তু তখনই ওখানে আমরা জাস্টিন হ্যামারকে দেখতে পাই, যে হাতিয়ার বানানোর একটি কোম্পানির মালিক ছিল। টনি স্টার্ক একেবারে হাতিয়ার বানানো বন্ধ করে দিয়েছিল, এই জন্য সরকার জাস্টিন হ্যামারের কাছ থেকে হাতিয়ার নেওয়া একেবারে শুরু করে দেয় এবং সেও টনির মতোই স্যুট বানাতে চেয়েছিল। কিন্তু টনির রোবোটিক স্যুটের তুলনায় তার রোবোটিক স্যুটটা অনেকটাই বেশি পরিমাণে খারাপ ছিল, এই জন্য পুরো সবার মধ্যে জাস্টিন হ্যামারকে অনেকটাই বেশি পরিমাণে অপদস্থ হতে হয়। সাথে সরকার জাস্টিন হ্যামারের থেকে স্যুটের অর্ডারকেও একেবারে ক্যান্সেল করে দেয়। এরপরে আমরা ল্যাবের মধ্যে টনিকে দেখতে পাই, যে আগ রিয়েক্টরের মধ্যে থেকে প্লেটিয়াম থেকে প্লেটকে বার করে নেয়। তখন সে বুঝতে পারে ওই বিষটা অনেকটাই বেশি পরিমাণেই ছড়িয়ে চলছে। তখনই ওখানে পেপার চলে আসে। পেপার টনির থেকে অনেকটাই বেশি পরিমাণে রেগেছিল, কারণ টনি মডার্ন কোম্পানিকে সাউথ আফ্রিকার একটি সংস্থাকে একেবারে দান করে দিয়েছিল। তারা কোথায় বলছিল এমন পরিস্থিতিতে টনি পেপারকে তার কোম্পানির সিইও বানিয়ে দেয়। পেপার ওটিকে শুনে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায় এবং সে সিইও হওয়ার জন্য একেবারে তৈরিও হয়ে যায়, কিন্তু টনি তার অসুস্থতার সম্পর্কে পেপারকেও কিছু বলেনি। এর পরের দিন আমরা দেখতে পাই টনি বক্সিং প্র্যাকটিস করছে হ্যাপির সাথে। তখনই ওখানে পেপারের সাথে নাতাশাও চলে আসে। পেপার এখন কোম্পানির সিইও হয়ে গিয়েছিল এবং নাতাশা টনির অ্যাসিস্ট্যান্সে একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল। টনি রিং এর মধ্যে নাতাশাকে বলে হ্যাপির সাথে বক্সিং করার জন্য। নাতাশা একেবারে তৈরিও হয়ে যায় এবং নাতাশা 2 সেকেন্ডের মধ্যেই হ্যাপিকে একেবারে ফেলিয়ে দেয়। এটিকে দেখে পেপার এবং টনি অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়। আসলে নাতাশা নিক ফিউরির জন্য কাজ করে এবং সে শিল্ডের একজন অসাধারণ মেম্বার, কিন্তু এই কথাকে কেউ জানতো না, এমনকি টনিও এটাকে জানতো না। এরপরে আমাদেরকে মোনাকো শহরকে দেখানো হয়, যেখানে আসলে কার রেসিং হতো এবং ওই জায়গার মধ্যে টনিও ওখানে চলে আসে। এবং এখানে অবাক করা বিষয় হলো এই যে এই মুভির মধ্যে একটি গেস্ট অ্যাপিয়ারেন্সও ছিল, যেটিকে প্লে করেছিল এলন মাস্ক। পেপার এবং টনি দুজনেই এলন মাস্কের সাথে হাত মেলায় এবং ওই জায়গার মধ্যে জাস্টিন হ্যামারও চলে আসে। এরপরে টনি নিজেই কার রেসিং করার জন্য ট্রাকের মধ্যে পৌঁছে যায়। অন্যদিকে ইভান একটি নকল পাসওয়ার্ড একেবারে বানিয়ে নিয়েছিল এবং ওখানে একটি টিকিটও ছিল কার রেসিং এর জন্য, যেটিকে সে একটি মানুষের কাছ থেকে নিয়ে নিয়েছিল, যেটিকে নিয়ে সে একেবারে
কার রেসিং এর মধ্যে পৌঁছে যায় টনিকে মারার জন্য। তখনই সে হঠাৎ করে ট্র্যাকের মধ্যে পৌঁছে যায় এবং সে টনির উপরে অ্যাটাকও করে দেয়। টনি কোনোভাবে ওই সমস্ত অ্যাটাক থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখনই ওখানে হ্যাপি নিজের গাড়ি নিয়ে চলে আসে, যার সাথে পেপারও ছিল, এবং হ্যাপি টনিকে আয়রন ম্যান স্যুটও দিয়ে দেয়, যার ফলে টনি একেবারেই আয়রন ম্যান স্যুট পরে নেয় এবং ইভানকে খুব সহজেই হারিয়েও দেয়। এবং ওখানে পুলিশও চলে আসে এবং ইভানকে পুলিশেরা গ্রেফতারও করে নেয়। এরপরে টনি ইভানের সাথে দেখা করার জন্য জেলের মধ্যে যায় এবং তখন সে জানতে পারে সে হলো অ্যান্টনি ভেনকোর ছেলে। টনি নিজের ল্যাবের মধ্যে অ্যান্টনি ভেনকোর সম্বন্ধে রিসার্চই করছিল। তখন সে জানতে পারে অ্যান্টনি ভেনকো আসলে কি এবং তার ছেলে ইভানও আসলে কি। এবং তখনই ওখানে জেমস রোডি এসে যায়, যে টনির কাছ থেকে তার সুর নিতে এসেছিল। কিন্তু টনির শরীর অনেকটাই বেশি পরিমাণে অসুস্থ হয়ে যায়। টনি ঠিকমতো ভাবে চলতেও পারছিল না। রোডি টনিকে অনেকটাই বেশি পরিমাণে সামলিয়ে নেয় এবং এরপরে টনি প্লেটোনিয়াম প্লেটকে চেঞ্জ করে নেয়। কিন্তু টনি রোডিকে সুর দেওয়ার জন্য একেবারে মানা করে দেয়। অন্যদিকে আমরা ইভানকে দেখতে পাই, যে জেল থেকে একেবারে মুক্ত হয়ে যায় এবং তাকে পালানোর জন্য সাহায্য করেছিল জাস্টিন হ্যামার। জাস্টিন তাকে জেল থেকে বাইরে বার করিয়ে তাকে একেবারে নিজের কাছে নিয়ে চলে আসে, যে দেখতে পেয়ে গিয়েছিল ইভানকে টনির উপর হামলা করতে এবং সে ওখানে আগ রিয়েক্টরকেও দেখতে পেয়ে গিয়েছিল এবং সে বুঝতে পেরে গিয়েছিল এই মানুষটার মধ্যে আসলেই দম আছে এবং সে ইভানকে তার জন্য কাজ করার কথা বলে এবং সে তাকে আয়রন ম্যানের মতো স্যুট বানাতেও বলে। সেও একেবারে তৈরি হয়ে যায়। এরপরে হ্যামার তাকে তার কোম্পানির মধ্যে নিয়ে যায় এবং তাকে সে নিজের রোবটগুলোও দেখায়, কিন্তু সে বুঝতে পেরে যায় সেই রোবটগুলো একেবারেই বেকার বলে। এমনকি ওই সমস্ত রোবটের সফটওয়্যার গুলো একেবারে বেকার ছিল। ইভান তাকে নিজের মতো করে কাজ করার কথা বলে। জাস্টিন হ্যামারও এটাকে একেবারেই মেনে নেয়। এরপরে আমরা টনিকে দেখতে পাই, যার শরীরের মধ্যে 89% বিষ একেবারেই ছড়িয়ে গিয়েছিল এবং টনি বুঝতে পেরে গিয়েছিল তার কাছে খুবই কম সময় রয়েছে বলে, কারণ ওই বিষকে আটকানোর জন্য তার কাছে কোনো ধরনের কিছু ছিল না। সে আগে থেকেই সবকিছুকে একেবারে ট্রাই করে নিয়েছিল, কিন্তু এমন কোন ধরনের এলিমেন্ট তৈরি হয়নি যেটি প্লেটিয়ামের জায়গা নিতে পারে। সে অনেকটাই বেশি পরিমাণে হতাশ হয়ে গিয়েছিল। এর সাথে তার এটাই লাস্ট বার্থডে ছিল, সে এটাকে মনে করতে থাকে। এই জন্য সে খুবই ভালোভাবে এটাকে পালন করতে চেয়েছিল। এই জন্য সে নিজের ঘরের মধ্যেই পার্টি রেখে দেয়। এখানে টনি অনেকটাই বেশি পরিমাণে মদ খেয়ে নেয়, তাও আয়রন ম্যান স্যুটটিকে পরে। পেপার এবং রোডিও তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু এরপরেও টনি মানেনি। এরপরে টনি একেবারেই টনির স্যুটকে পরে নেয়। টনির অনুমতিকে ছাড়া ওই স্যুটকে তো কেউ পরতে পারতো না। কেউ যদি চেষ্টা করতো তাহলে ওই স্যুটটা খুলতো না। কিন্তু যখন টনি জানতে পারে সে মারা যাবে বলে, তখন সে রোডির জন্য আয়রন ম্যান স্যুটের অ্যাক্সেসকে একেবারে খুলে দিয়েছিল। এই কারণে রোডির কাছেও আয়রন ম্যানের স্যুট এসে গিয়েছিল। এর ফলে টনি এবং রোডির মধ্যে একটি ছোট লড়াই হয় এবং রোডি নিজের সাথে ওই মিলিটারি স্যুটকে মিলিটারির মধ্যে নিয়ে যেতে সফল হয়ে যায়। অর্থাৎ টনি রোডিকে ওই স্যুটটিকে নিয়ে যেতে দিয়েছিল। মিলিটারির বড় বড় কমান্ডাররা রোডির ওই স্যুটটাকে দেখে অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেস হয়ে গিয়েছিল। এই জন্য সরকারের কাছেও একটি আর্মারের স্যুট এসে যায়। এরপরে রোডি জাস্টিন হ্যামারকে একেবারে ডেকে নিয়ে ওই স্যুটের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে হাতিয়ারকে ইনস্টল করিয়ে দেয়, যার ফলে রোডির আয়রন ম্যান স্যুট একটি ওয়ার মেশিনে বদলে যায়। অন্যদিকে টনি একটি ডোনাটসের স্ট্যাচুর উপরে উঠে সে পিজা খাচ্ছিল। তখনই ওখানে সিল্ডের ডাইরেক্টর নিক ফিউরিও একেবারে এসে যায় এবং সে টনিকে একটি ডোনাট শপের মধ্যে নিয়ে যায়। তারা কোথায় বলছিল, তখনই নাতাশা তাদের কাছে একেবারেই চলে আসে ব্ল্যাক উইডো ড্রেসে, যেটিকে দেখে টনি একেবারেই অবাক হয়ে যায়, কারণ সেও একজন সিল্ডের মেম্বার ছিল বলে। নাতাশা বলে নিক ফিউরি তাকে টনির শরীর কেমন রয়েছে বলে সেটাকে জানতে তাকে পাঠায়। এরপরে নাতাশা টনিকে একটা ইনজেকশন লাগিয়ে দেয়, যার ফলে টনি একেবারেই ঠিক হয়ে যায়। এরপরে নিক ফিউরি বলে তুমি আগের মতো আবার কাজ করতে পারবে, কিন্তু এর পার্মানেন্ট একেবারে ওষুধ নেই। এর চিকিৎসাটাকে তোমাকে খুঁজে বার করতে হবে এবং তুমি যদি ভেবে দেখো তুমি সবগুলোকে ট্রাই করে নিয়েছো, তাহলে তুমি ভুল ভাবছো। এরপরে নিক ফিউরি টনিকে তার পিতার অনেকগুলো জিনিসপত্র দিয়ে দেয় এবং এরপরে নিক ফিউরি বলে এর মধ্যে রয়েছে তোমার চিকিৎসার সবকিছু জিনিসপত্র, যেটি একটি সুটকেস ছিল। এরপরে টনি ওই সুটকেসটিকে খুলতে থাকে, যার মধ্যে টনির পিতার অনেকগুলো ভিডিও ছিল, যেটিকে টনি একের পর এক দেখেই যাচ্ছিল। যার মধ্যে দেখা একটি ভিডিওর মধ্যে টনির জন্য একটি সিক্রেট মেসেজ ছিল। যখন টনি অনেকটাই ছোট ছিল, তখনই হাওয়ার্ড স্টার্ক এই ভিডিওকে একেবারে রেকর্ড করে নিয়েছিল। আসলে হাওয়ার্ড স্টার্কই আসলে আগ রিয়েক্টরকে বানিয়েছিল,
তখনই সে টনির জন্য একটি এলিমেন্টকে তৈরি করেছিল, কিন্তু তখনের সময় টেকনোলজির কমতির জন্য ওই এলিমেন্টটি একেবারেই তৈরি হতে পারেনি। এই জন্য সে আগ রিয়েক্টরের মধ্যে প্লেটিয়াম ধাতুকে ব্যবহার করেছিল। কিন্তু হাওয়ার্ড স্টার্ক জানতো টনি কোনো না কোনো একদিন ওই এলিমেন্টকে একেবারেই বানিয়ে নিতে পারবে বলে। এই জন্য সে ওই এলিমেন্টের স্ট্রাকচারকে তার রিসার্চ ল্যাবের মধ্যে লুকিয়ে রেখেছিল। টনি ভিডিওটিকে তো একেবারে দেখে নিয়েছিল, কিন্তু টনি বুঝতে পারছিল না সে কিভাবে এলিমেন্টটিকে তৈরি করবে বলে। তখনই টনি ওখান থেকে চলে যায় পেপারের সাথে দেখা করার জন্য। তখনই টনি রাস্তার মধ্যে স্ট্রবেরিকে কিনে নেয় পেপারের জন্য। আসলে টনি সেই দিনের ভুলের জন্য পেপারের কাছে এসেছিল সরি বলার জন্য, কিন্তু পেপার স্ট্রবেরিকে একটু মাত্র পছন্দ করতো না। এই জন্য সে যখনই ওই স্ট্রবেরিকে একেবারে ডাস্টবিনে ফেলে ওখান থেকে যাচ্ছিল, তখনই সে হঠাৎ করে তার পিতার এক্সভিশনকে দেখতে পায়, যেটিকে তার অফিসের মধ্যে রাখা হয়েছিল, যেখানে লেখা ছিল ভবিষ্যতের চাবি এখানে রয়েছে, যেটিকে টনি নিজের সাথে নিজের ল্যাবে নিয়ে চলে যায়। টনি খুব কম সময়ের মধ্যেই নিজের পিতার ডিজাইনকে একেবারেই বুঝে যায় এবং টনি নিজের জন্য একটি গুরুত্বপূর্ণ এলিমেন্টকেও একেবারে বানিয়ে নেয়, যেটি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল, যেটি আগ রিয়েক্টরের মধ্যে একেবারে ফিট হয়ে যায়, যার ফলে টনি একেবারে ঠিক হয়ে যায়, যার ফলে টনি প্লেন্টোনিয়াম বিষ থেকেও একেবারে বেঁচে যায়। এইভাবে টনি নিজের আরেকটি জীবনকে পেয়ে যায়। অন্যদিকে জাস্টিন হ্যামার ইভানকে বলে রোবট কি একেবারে তৈরি হয়ে গেছে, তখন ইভান একেবারে না বলে দেয় এবং ইভান একেবারে ফোনকেও কাট করে দেয়। এই কারণে হ্যামার একেবারে রেগে গিয়ে ইভানের কাছে চলে আসে এবং সে ইভানের কাছ থেকে সমস্ত প্রকারের জিনিসপত্রকেও নিয়ে চলে যায়। এমনকি ইভানের কাছ থেকে সে একটি তোতা পাখিকেও নিয়ে চলে যায়। এমনকি ইভানকে একটি জায়গায় সে বন্দিও করে দেয়। এমনকি ইভানকে নজরবন্দি করার জন্য সে দুটি বডিগার্ডও রেখে যায়, কিন্তু ইভান ওই দুটো বডিগার্ডকে একেবারেই মেরে দেয় এবং এরপরে সে টনিকে ফোন লাগায় এবং সে বলে টনির সমস্ত কথাকে সে একেবারে মেনে নিয়েছে। এই কারণে সে নিজের বডির মধ্যে পাওয়ার সাইকেলকে দুগুণ করে নিয়েছে। এরপরে টনি নিজে সুটকে পরে এক্সপোর দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অন্যদিকে এক্সপো একেবারেই শুরু হয়ে গিয়েছিল, যেখানে হ্যামার পুরোভাবে নিজের সমস্ত রোবটগুলোকে সবাইকে দেখাচ্ছিল, সাথে রোডির ওয়ার মেশিনকেও ওর মধ্যেই দেখানো হয়, যে বাকি সমস্ত রোবটকে একেবারে লিড করছিল। কিন্তু ওই সমস্ত রোবটকে কন্ট্রোল করছিল ইভান। ইভান কোম্পানির মধ্যে বসে সে সমস্ত পাওয়ার রোবটকে কন্ট্রোল করতে পারছিল, কিন্তু এই কথাটিকে জাস্টিন হ্যামারও জানতো না, কারণ ইভানের প্রথম থেকেই প্ল্যান ছিল টনিকে একেবারে শেষ করে দেওয়ার ওই সমস্ত রোবটের দ্বারা। এমনকি ইভান জাস্টিন হ্যামারের জন্য কোনো প্রকারের কাজও করছিল না। তখনই এক্সপোর মধ্যে আয়রন ম্যান চলে আসে, যার ফলে জাস্টিন হ্যামারের সমস্ত প্রকার রোবট এবং ওয়ার মেশিন আয়রন ম্যানের পিছনে পড়ে যায়। এর ফলে হঠাৎ করে মানুষেরা চারিদিকে দৌড়াতে শুরু করে দেয়। ওই সমস্ত রোবটগুলো মানুষের জীবনের কোন রকম পরোয়া না করেই তারা সমস্ত দিকেই ফায়ার করে চলছিল। তখনই নাতাশা জানতে পেরে যায় যে এর পিছনে কে রয়েছে বলে, এবং সে ওই কোম্পানির মধ্যে পৌঁছে যায় ইভানকে আটকানোর জন্য, কিন্তু ততক্ষণে ইভান ওখান থেকে একেবারেই চলে যায়। নাতাশা কম্পিউটারের সাহায্যে রোডির কন্ট্রোলকে একেবারে হাঁটিয়ে দেয়, যার ফলে রোডির সুটের কন্ট্রোল এখন রোডির কাছে এসে যায়। এখন রোডি এবং টনি মিলে সমস্ত রোবটকে একেবারে তারা শেষ করে দেয়, কিন্তু তখনই ওখানে ইভান এসে যায়, যে নিজের বড় রোবোটিক সুটের মধ্যে চলে আসে। তখনই ওখানে কিছু সময় ধরে ওখানে লড়াই চলতে থাকে, যেখানে ইভান টনি এবং রোডির উপরে অনেকটা বেশি পরিমাণে ভারী পড়ছিল। তখনই টনি এবং রোডি নিজের হাতের পাওয়ারকে ব্যবহার করে ইভানের সাথে ইভানের সুটকেও একেবারে শেষ করে দেয়। এরপর টনির এক এক করে রোবটগুলো ফাটতে শুরু হয়ে যায় এবং একটি রোবটের সামনে পেপারও বসেছিল, কিন্তু ওই রোবটটি ফাটার আগেই টনি ওখানে এসে পেপারকে একেবারেই বাঁচিয়ে নেয়। এরপরে টনি এবং পেপার একটি কিস করে। এরপরে আমরা দেখতে পাই টনির হাতে একটি অ্যাভেঞ্জারের ফাইল রয়েছে বলে। এরপরে ওখানে নিক ফিউরি এসে যায়, যেখানে নিক ফিউরি বলে তোমাকে নিয়ে নাতাশা একটি ফাইল বানিয়েছে অ্যাভেঞ্জারের ভর্তি হওয়ার জন্য, কিন্তু তুমি এটাতে একেবারে ফেল হয়ে গিয়েছো। এরপরে নিক ফিউরি বলে তুমি এখন অ্যাভেঞ্জারের সালাকার হতে পারো, কিন্তু টনি বলে তুমি আমার ফিস কখনোই দিতে পারবে না। এখানেই আয়রন ম্যান 2 মুভিটি একেবারে শেষ হয়ে যায় এবং এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা শিল্ডের মেম্বার ফিল কোলসেনকে দেখতে পাই, যে নিক ফিউরিকে কল করে বলে তারা হাতুড়িকে খুঁজে পেয়ে গিয়েছে। আসলে নিউ মেক্সিকোর একটি মরুভূমিতে একটি হাতুড়িকে খুঁজে পাওয়া যায়। আসলে ওই হাতুড়িটি থরের ছিল। বন্ধুরা, আয়রন ম্যান 2 মুভির এক্সপ্লেনেশনটা আপনার কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।